আপনার কি মনে হয় যদি আমরা এআই ইউজ না করি, আমরা ইভেন কম্পিউটার সেক্টরে আছি, তারা না শুধু সবাই রিপ্লেস হয়ে যাবে ভবিষ্যতে। কোশ্চেনগুলো ইনবক্সে আসে, কোশ্চেনটা থাকে এরকম, লাইক আমি ট্রেডিং করি, হুট করে হচ্ছে ট্রেডিং থেকে হচ্ছে ফিনান্সিং সেক্টরে ঢুকতে চাইতেছি, বাট ও কিন্তু টাকা দেখে ট্রেডিং এ ঢুকছে। ও যখন ফিনান্সিং সেক্টর যায় ও কিন্তু ওই টাকাটা পাইতেছেন, সো তখন মোটিভেশন দেয়। আমি মনে করি যে ডিজিটাল যে সেক্টর বা আইটি যে সেক্টরটা, এখানে আসলে লং টাইম থাকার জন্য না। আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টটা হচ্ছে আমার প্রচুর ট্রাস্টেবল ক্লায়েন্ট। ও বলতেছে তুমি যদি এআই ইউজ না করো তাহলে তোমার সাথে আমি কাজ করবো না। ক্লায়েন্ট আমার বলতেছে, আর মানুষ ভাবতেছে যে এআই আমাদের রিপ্লেস করে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসছি নদীর পাড়ে একটা পডকাস্টে, আর পডকাস্ট হচ্ছে ফাউন্ডার জামিদ। এখন তুমি তোমার পক্ষ দিয়ে শুরু করবো। বাই দ্য ওয়ে, ফার্স্টে যদি পডকাস্টে ইন্ট্রোডাকশন করি, এটা হচ্ছে আমাদের সাদিকুর ভাইয়া, যেটা আমার পছন্দের একজন কাছের বড় ভাই। আর ফার্স্ট অফ অল হইতেছে সবাই যারা স্টোরি সিং চিনেন, বেস্ট যে স্যাস টাইপের প্লাস হচ্ছে প্রিমিয়াম টাইপের যে ডিজাইন, যেখান থেকে বাংলাদেশে বর্তমানে যারা হচ্ছে প্রডিউস করতেছে, যারা আমাদের দেশের জন্য নিয়ে আসতেছে, তার যে ফাউন্ডার, যার যে শিক্ষক, মেন্টর, সে হচ্ছে আমাদের সাদিকুর ভাইয়া। সো আজকে হচ্ছে তার কাছে কিছু র্যান্ডম কোয়েশ্চেন করবো, তারপর কিভাবে তার জার্নি, তারপর সাকসেস, ফেলিয়ার অ্যান্ড টোটাল এভরিথিং। সো সাদিকুর ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কিভাবে, আপনি ফার্স্টে আপনার জার্নিটা কিভাবে শুরু করছিলেন, যে ফিনান্সার অর? না, ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার জার্নি শুরু করছিলাম হচ্ছে অ্যাজ এ ডিজাইনার, লোগো ডিজাইনার। কারণ 2019-এর দিকে হ্যাঁ, তখন দেখবা যে ফ্রিল্যান্সিং নামটা নতুন টার্ন অফ করছে শুরুর দিকে। মানুষ ফ্রিল্যান্সিং প্রতি বছর আগ্রহ করতেছে, আর তখন ডিজাইনার মানে ডিজাইনার, ঘরে ঘরে ডিজাইনার, সব ডিজাইনার। তো তখনই হচ্ছে মূলত আমারই শুরু, তখন থেকে শুরু। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার গার্লফ্রেন্ড বলছিল যে ফ্রিল্যান্সিং শুরু করতে, বিয়ে করার জন্য। সো ওইখান থেকেই হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শুরু করি অ্যাজ এ ডিজাইনার। এরপর পরবর্তীতে হচ্ছে ফাইবারে কাজ করতাম। ফাইবার থেকে হচ্ছে কাজ করতে করতে ওই টাকাতে একটা ড্রোন কিনি। ড্রোন থেকে সিনেমাটোগ্রাফি শেখা শুরু করি। এরপরে ক্যামেরা মুভ করি, ক্যামেরা দিয়ে ওয়েডিং টোয়েডিং অনেক কিছু করি। এরপর পরবর্তীতে আমি তোমাকে বলছিলাম যে একটা কারণে আমি আমার ভিডিওতে বলছিলাম ডাকাতি হয়েছিল পডকাস্টে, বরিশালের পডকাস্ট, না বরিশালের পডকাস্টে বলছিলাম। হ্যাঁ, সো তখন হচ্ছে চিটাগাং গেছিলাম কর্ণফুলী ব্রিজের একটা কাজে। ওখান থেকে আসার সময় কুমিল্লা থেকে হচ্ছে ডাকাতিটা হয়, আর সবকিছু গন। এরপরে ল্যাপটপ ছিল একটা, ওইটা দিয়ে যেভাবে হোক শুরু করা লাগবে। এর জন্য নিজেকে যত সম্ভব পুশ করি, ল্যাপটপকেও পুশ করি, আমার নিজেরও পুশ করি। ওইখান থেকেই এডিটিং জার্নি শুরু হয়ে যায়। দ্যাটস কুল। বাট ভিডিও এডিটিং থেকে হচ্ছে আপনি তারপর নেক্সট মুভটা কি নিলেন? লাইক ভিডিও এডিটিং থেকে নেক্সট মুভ বলতে, ভিডিও এডিটিং তো মোটামুটি শুরুর দিকে হচ্ছে অনেক ব্র্যান্ডের সাথে করি, যেমন আপনি তো ফার্স্টে আমার জানার মতে, আমি লাস্ট পডকাস্টে দেখছিলাম আপনি সিনেমা রিলেটেড, লাইক হচ্ছে আউটডোর শুট, এগুলো বেশি ফোকাস করেন। হ্যাঁ, ওগুলো করতাম। পরে ওই যে চলে গেল ক্যামেরা, ও ড্রোন হারানোর পরে। হ্যাঁ, এরপর তো কিছু ছিল না আমার করার জন্য। সো ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং ছাড়া তখন হচ্ছে আমি একটা জব নেই। সর্বপ্রথম হচ্ছে মোহাম্মদপুরে একটা হচ্ছে এই কোর্স রিলেটেড একটা ছিল, মোহাম্মদপুরে জোস একটা লাগে সবাই চিনি। তো সাইকেল নিয়ে যেতাম 10টা থেকে হচ্ছে 7টা পর্যন্ত মেবি অফিস ছিল। ওইখানে হচ্ছে ওইটার নাম হচ্ছে ইনোভেশন আইটি ইনস্টিটিউট, এমনটা নাম ছিল। অনেকদিন আগে তো ভুলে গেছি নামটা। তো 13,000 টাকা স্যালারি ছিল আমার শুরুর দিকে। এটাই বাংলাদেশের স্যালারি হয়েছে। ওখানে যাওয়ার পরে একটা জিনিস অনেক ভালো হয়েছে, সেটা হচ্ছে ওখানে একজন ছিল, নামটা বলি, জুবায়ের হাসান না, এমন একটা নাম ছিল। সো আমাদের বস ছিল উনি গ্রোথ মেন্টালিটির লোক ছিল। আর কি কিছু জায়গা থাকে না, দেখে না, কিছু জায়গা থাকে হচ্ছে যাওয়ার ছাড়ি শুধু করে কোয়ালিটি মাও, কোয়ালিটি ধুমায়া নামাও, আর কি কোয়ান্টিটি ধুমায়া নামাও, কোয়ালিটির মায়ের বাপ। আর কি কোয়ালিটির কোনো দরকার নাই, ধুমায়া কোয়ান্টিটি নামাও। বাট উনি আবার কি আমাকে অনেক বেশি গাইড করছে ভিডিও বোঝার জন্য। সো উনি করতো কি, ভিডিও ইউটিউবে জিনিস দিয়ে দিত, দিয়ে বলতো শিখো। তো ওইখান থেকে শিখতে ওইখানে থাকা অবস্থা হচ্ছে বাংলাদেশ অনেকেই চেনে একজন ইউটিউবার, ডকুমেন্টারি ইউটিউবার, আফসার কোয়েস্ট নাম, চেনে না? সো ও হচ্ছে আবার আমার একটা ফ্রেন্ড আছে, তো এই মানজুর ইসলাম, ইউএক্স ডিজাইনার, খুলনার। সো উনার সাথে আগে থেকে পরিচয় আমার, অনেক আগে যখন ওই সিনেমাটোগ্রাফি করতাম তখন থেকেই। তো উনি হচ্ছে ওই উনারে বলে, আফসার কোয়েস্ট যা বলে যে আমার একটা ভিডিও এডিটর দরকার, আপনার নেটওয়ার্কে কেউ আছে? সো তখন হচ্ছে উনি আমার কথা বলে, তারপর আমার সাথে পরিচয় করে দেয়। তখন আমাকে বলে, ভাই আমি তো শুরু করতেছি, আমি শুরু করতে চাই, কিভাবে কি শুরু করবো আপনি বলবেন, আপনি আমাকে আইডিয়া দিবেন, আমি আপনাকে আইডিয়া দিব।
সো ওইখান থেকে হচ্ছে তার সাথে আমার শুরু সর্বপ্রথম হচ্ছে ডকুমেন্টারি ভিডিও এডিটিং এ ডকুমেন্টারি যে ভিডিও এডিটিং ওগুলা জার্নি শুরু হয়। এন্ড উনিও গ্রো করে আমিও গ্রো করি, ওইগুলা নিয়ে মার্কেটিং হয়। এরপর ওইখান থেকে ওই ডকুমেন্টারি দেখে নাফিস সেলিম নক দেয় ভাই, নাফিস ভাই যেটা নাফিস নাফিস ও সবাই টুসেন পডকাস্টের পডকাস্টের হোস্ট হোস্ট নাফিস সেলিম ভাই। ওইখান থেকে হচ্ছে আমাকে নক দেওয়া হচ্ছে এনআই চৌধুরী। এনআই চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, এনআই চৌধুরী ভাইয়ের সাথে কাজ করি। পডকাস্ট এখন এনআই চৌধুরী ভাই হচ্ছে ডিসক্রিপশনে তো দিয়ে দিত কে এডিট করছে। সো ওইখান থেকে নাফিস সেলিম ভাই আবার খুঁজে বের করার পরে নাফিস সেলিম ভাই, এরপর হচ্ছে সাজ্জাদ ভাই, সবার সাথে কাজ করা হয়। এরপর আস্তে আস্তে ওগুলা নিয়ে মার্কেটিং করতে হতে ইন্ডাস্ট্রিতে মোটামুটি বড় বড় ব্র্যান্ডগুলো আসা শুরু হয়, গ্রামীণ ফোন, রবি এরাও আসা শুরু হয়। গ্রামীণ ফোন রবি ভাই বাংলাদেশে না মোটামুটি হ্যাঁ, না গ্রামীণ ফোন, রবি, এটা কিন্তু আকিস, অনেক। বিডিএফ সবার সাথে মোটামুটি কাজ করা হচ্ছে। সো ওইখান থেকে মূলত লিঙ্ক আপ শুরু হয়। এখন আস্তে আস্তে যখন দেখি যে না একা একা হ্যান্ডেল করতে পারতেছি না, তখন হচ্ছে এজেন্সি মোডে যাওয়ার প্ল্যান করি। আর এখন করছেন ওই এজেন্সি হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ 6 জন একটা টিম আছে, রিমোট সবাই। এর আগে কি কখনো ইন হাউস ট্রাই করছেন? হ্যাঁ, ইন হাউস ট্রাই করছি, মারা খাইছি সবার মতো আমি। ইন হাউসের স্টোরিটা যদি শর্টলি বলতেন তাহলে। ইন হাউসের স্টোরিটা কি আসলে কি বাংলাদেশের যারা নতুন ইউথ যারা আসতেছে, অনেকে আছে যে গ্রোথ মাইন্ডসেট নিয়ে আসে, অনেকে আছে মানি মাইন্ডসেট নিয়ে আসে। সো যারা হচ্ছে মোটামুটি মানি মাইন্ডসেট নিয়ে আসে, ওদের সাথে আসলে ওরাও বেশি দিন গ্রোথ আনতে পারে না। আপনিও তাদের সাথে কাজ করলে অনেক বেশি গ্রোথ আপনার আসবে, এটাও আসলে ভাবাটাও ওরা তো টাকার পিছনে ছিল। টাকার পিছনে। কালকে বেটার অপশন পাবে, আজকে আমার একটা ক্লায়েন্ট আছে ইমার্জেন্সি প্রজেক্ট, ও সেই দিন আমাকে ছেড়ে এটার একটা বড় একটা ব্যাড ইফেক্ট আছে কি জানো? সেটা হচ্ছে ও টাকার পিছনে ছুটছে না, ছুটতে এক সময় যে অনেক বড় একটা অফার আসলো, মনে করো 1 লাখ টাকা স্যালারি, কিন্তু এখানে চাই হচ্ছে কোয়ালিটিতে। ও করবে কি 2 বছর কাজ করবে, কাজ করার পরে ওর পিছনের দিকে তাকাবি, দেখবি ইন্ডাস্ট্রি 5 বছর আগে গেছে, ও 2 বছর পিছনে গেছে। হ্যাঁ, গ্রোথ থাকবে না। সো এরপরেও কি করবে, লাইক গত আর কি কালকে আগের দিন একজন আমাকে নক দিছে, ক্রিয়েটিভ ডিরেক্টর একটা কি জানি কোম্পানির নামটা ভুলে গেছি। উনি নক দিছে, আমি বললো ভাই আমার এডিটর দরকার, সরি আমি একটা জব দরকার, তো আমাকে একটু জব ম্যানেজ করে দিতে পারবেন কিনা। এরপরে আমি বললাম আপনার পোর্টফোলিওটা দেন কাইন্ডলি। পোর্টফোলিওটা দিল, মোটামুটি ভালো ক্রিয়েটিভ ডিরেক্টর, কিন্তু সো ক্রিয়েটিভ ডিরেক্টর আর ভিজুয়ালাইজার হিসেবে কাজ করছে। ওখানে আছে অফিস পলিসির কারণে ওখান থেকে আর কি বাদ করে গেছে। এখন দেখেন একটা জিনিস, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ও কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, ভিজুয়ালাইজার ছিল, কিন্তু ও মার্কেট জব পাচ্ছে। কারণ কি, ওর পোর্টফোলিও ওই লেভেলেরই স্ট্রং না। ও যে অ্যাজ এ ভিজুয়াল, আমি যখন বললাম যে আসলে মোশন নিয়ে কাজ করাম, তখন বললাম যে তুমি মোশন নিয়ে কাজ করো, তাহলে তুমি কি ব্যাঙ্গে মিডিয়া স্টাইলে পারবা? যেহেতু তুমি জানো যে আমি হাই লেভেল এডিটে বেশি কাজ করি। এটাই তো আমি বললাম, প্রিমিয়াম এডিটে কাজ করি বেশি। সো বেসিক এডিটে আমার কাজ করা খুবই কম হয়। পরে যখন জিজ্ঞাসা করলাম, বললো ভাইয়া আমি আসলে এটা ট্রাই করি নাই, কিন্তু যে আমি বললাম তুমি কি ট্রাই করছো, ও যেগুলা দিল আসলে ওগুলা মিড লেভেলের বলা যায়, অ্যানিমেশনের থেকে বেশি কিছু না। সো এই যে এক জায়গায় থেকে অনেক দিন থাকার কারণে ওইখানে কিন্তু ওগুলাই অনেক বেশি সেরা, ওইসব জায়গায় কিন্তু ওইটাই অনেক বেশি সেরা। সো ওইটা দিতে গিয়ে ওই সেরা করতে ও ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, ভিজুয়ালাইজার ছিল, কিন্তু যখন বের হয়েছে অন্য কোনো জায়গায় অপরচুনিটি খুঁজতেছে, তখন আর ওখানে কন্টিনিউ করা কঠিন হয়ে যাচ্ছে। এখন ওর এক্সপেকটেশন কিন্তু হাই হয়ে গেছে, ও 65K স্যালারি পাইতো ওখানে। সো এখন তো চিন্তা করতেছে 70K বা 80K একটা দরকার, এটা তো অবশ্যই স্বাভাবিক না? কিন্তু এইখানে যারা খুঁজছে ওখানে তো ওরা অনেক হাই লেভেলের মানুষ খুঁজতেছে, ইন্ডাস্ট্রি তো অনেক চেঞ্জ হয়ে গেছে। ইন্ডাস্ট্রির বড় ধরনের রেভলিউশন আসছে, হ্যাঁ, এই যে অনেক কিছু করতেছে। সো এই যে এটা যদি না করতো, তখন যদি ওই যে এমন জায়গায় থাকতো যেখানে হ্যাঁ ক্রিয়েটিভ ডিরেক্টর না খারাপ কিছু, আমি বলি না খারাপ কিছু, বাট এমন জায়গায় থেকে এটা হইতো যেখানে নিয়মিত গ্রোথ চর্চা হয় তাকে, তার মানে কোম্পানির স্বার্থে তাকে নিয়মিত তার মধ্যে গ্রোথনেস যেটা আছে ওটা বিল্ড করা হচ্ছে কিনা নিয়মিত, এটার প্রতি ফোকাস রাখা হবে। এটা হইলেও কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এখন অনেক ভালো একটা জায়গায় চলে যাবে। এটার কারণে কিন্তু আমি অনেকজনকে দেখছি, ওরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে মাসে 1 লাখের উপরে কামাইছে, বাট পরবর্তী যে গরুর খামার দিয়ে ফেলছে। কারণ গরুর খামার তো খারাপ কিছু না, ওটা কিন্তু বেশিরভাগ ফাউন্ডারের আমি হচ্ছে ড্রিম ওরা কম্পিউটারের সামনে থাকতে ওদের মাথার মধ্যে ঢেকে গেছে, ভাই আমি নেচারের মধ্যে যাবো, জেম নিও আমি টাকা জমাবো, জেম নিও একটা খামার দিব, একটা বড় একটা বাড়ি থাকবে,
চাষাবাদ করে খাবো। এটা মাইন্ডসেট হয়েছে কিসের জন্য? কারণ ওরা ওই লেভেলের ডিজিটাল দুনিয়া দেখছে যে ডিজিটাল দুনিয়ায় টাকা আছে, বাট মানসিক শান্তিটা না। কিছুদিনের জন্য মানসিক শান্তি ওটা টাকা দেয়, টাকাটা দেয়, লাইক ডোপামিন, ইনস্ট্যান্ট ডোপামিন। তবে আমি মনে করি যে ডিজিটাল যে সেক্টর বা আইটি যে সেক্টরটা, এখানে আসলে লং টাইম থাকার জন্য না। হ্যাঁ, এটা অনেকের শরীরে বলে শরীরে জ্বালা দিয়ে উঠবে, মারতে মন চাবে আমাকে, কিন্তু এটা রিয়েলিটি। যে আমারও মনে হয়। আপনি দেখেন কয়জন আছে, আচ্ছা ওয়ার্ল্ডের যারা বড় বড় মাপের যারা খেলোয়াড়, সবাই দেখবেন যে এগ্রিকালচারে প্রচুর পুঁজি ইনভেস্ট করতেছে। কারণ ফার্ম আছে, সবার farm house আছে। ফার্ম হাউস সবারই আছে, এমন একজনের নাম বলতে পারছেন নাই। সবারই ফার্ম হাউস আছে, ওখানে প্রচুর পুঁজি ইনভেস্ট করতেছে, বড় করতেছে। কারণ কি, আইটি যেটা আইটি প্রতিনিয়ত রেভুলেশনারি, একটার পর একটা নতুন নতুন, একটার পর একটা। তুমি দেখো না 2000 আর আগে যখন কম্পিউটার আসতো, মাইক্রোসফট বড় একটা এর মধ্যে আসতো, তার 2 বছরের মধ্যে আর একটু হইতো, কম্প্যাক্ট হইলো, চিপ ছোট হইলো, এরপর আস্তে আস্তে চিপ এখন আরো ছোট হইলো, সাথে আবার জিপিইউ অ্যাড হইলো। এই যে প্রতি 2 বছর 1 বছর পর পর নতুন কোর বাড়তাছে, থ্রেড বাড়তাছে, এরপর আরেকজন মারামারি, ও বেশি বাড়ায় দিতেছে, এই যে প্রতিনিয়ত চেঞ্জের মধ্যে আসতেছে। এখন আবার এখন তো এআই তো আল্লাহ দিলে ভেঙে চলে সব সারকার করে ফেলতেছে, যে এক্সফিল্ড, ক্লড, তারপর চ্যাটজিপিটি ডিজাইন নতুন করে আসছে আর কি। একদম পুরা মিড লেভেলে যারা আছে এদেরকে আর কি চুটকি দিয়ে নাই করে ফেলতেছে এগুলা। আচ্ছা, আমি ফার্স্টে আরেকটা এআই নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। রিসেন্টলি এটা হচ্ছে লাস্ট উইকে। সে আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টটা হচ্ছে আমার প্রচুর ট্রাস্টেবল ক্লায়েন্ট। ও হচ্ছে যে কোনো সময় যে কোনো প্রবলেম বলেও হেল্প করে, মানে ফ্রেন্ডের মতো হয়ে গেছে ইউএসএ। সো ও হইতেছে আমার বলতেছে, জামি তুমি হচ্ছে যদি এআই ইউজ না করো তোমার সাথে আমি কাজ করবো না, ডিল ক্যান্সেল করে দেবো। 1 বছর ধরে 1 বছর প্লাস কাজ করছি, ওর বিল্ড করছি, ও বলতেছে তুমি যদি এআই ইউজ না করো তাহলে তোমার সাথে আমি কাজ করবো না। ক্লায়েন্ট আমার বলতেছে, আর মানুষ ভাবতেছে যে এ আমাদের রিপ্লেস করে দিবে। আপনি প্রমাণ দেখে দিতে পারবো, আপনি পুরো অবাক হয়ে যাবেন বিষয়টা দেখলে। মানে ক্লায়েন্ট আমার প্রেশার দিতেছে এআই ইউজ করার জন্য। ক্লায়েন্টের দরকার হচ্ছে কোয়ালিটি উইথ কোয়ান্টিটি। সো কোয়ালিটি আমি যখন দিতেছি তখন কোয়ান্টিটি মিস হয়ে যাচ্ছে। বিকজ আমি আপনি জানেন ক্রিয়েটিভ ক্লাউডের প্রোফাইলগুলো করলে আমাদের প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতে হয়, প্রত্যেকটা পিক্সেল নিয়ে কাজ করতে হয়, করতে গেলে ওয়ান টাইম। তো এখানে কোয়ালিটি বাড়াইতে গেলে কোয়ান্টিটি কমে। সো ও বলতেছে তুমি যেভাবে কোয়ালিটি বাড়াও কোয়ান্টিটি বাড়াও। সো না হলে আমাদের সাথে কন্ট্যাক্ট ডিল করবে, যেটা আমি লাস্ট 1 ইয়ার আমি শুনি না, এই লাস্ট উইকে এই কাহিনী করছে। সো তাহলে কতটা ইন্টারেস্টিং, লাইক এআই আমাদের ইউজ করতে হবে মাস্ট। এআই বলতেছে এখন অনেকেই ভাবতেছে ভাই এআই তো জব খাবে না, এআই তো জব খাবে না, অবশ্যই খাবে না। কাদের খাবে না এটা বুঝতে হবে, যে এআই কে নিজের ওয়ার্কফ্লোর সাথে পুরো মার্ক করে ফেলছে। এখন এআই কে ফেলে দিয়ে আপনার এখন দেখেন, আর তুমি দেখো না, আমরা যেই সব কাজের জন্য আগে 500 থেকে 1000 টাকা দিয়ে ডিজাইনার হায়ার করতাম, আমি নিজে পার্সোনালি আমার ইউটিউবে গেলে তুমি দেখবা থাম্বনেল, তো থাম্বনেল করে আমি 500 টাকা করে দিই। আগে দিতাম বলতে এখনো দেই, যেগুলো আমার ওই লেভেলে লাগে। আমি লাস্ট কয়েকটা থাম্বনেল চ্যাটজিপিটি ডিজাইন দিয়ে বানাইছি, জাস্ট হচ্ছে আফটার এফেক্টে স্ক্রিনশট নিয়েছি, নেওয়ার পর আমি প্রম্পটিং করছি, তারপরে তুমি দেখো ফুল কোয়ালিটি ফুল থাম্বনেল সবগুলো একদম একদম অস্থির। আর দেখা মনে হচ্ছে অনেক ক্রিয়েটিভ থাম্বনেল। তো এই যে এখন সব থাম্বনেল যে আমি যাবো, তুমি আমি বললাম যে আমার স্ট্রেসিং নতুন ভাবে ব্র্যান্ডিং করতেছে, এখানে কিন্তু আবার এআই নেই। এখানে আমি সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য আলাদা ডিজাইনার হায়ার করছি, ডেভেলপার সবকিছু আলাদা হায়ার করছি, আর সব কিছুর জন্য আলাদা হায়ার করতেছি। ডিজাইনার যে করবে, সে ফুল ব্র্যান্ডিং এর ডিজাইন যে করবে, একটা ওয়েবসাইট ডিজাইন করবে, এরপর থাম্বনেল পোস্টার যা ডিজাইন করবে, এগুলোর জন্য ডিজাইনার হায়ার করছে। কারণ এখানে আবার হাইলি ক্রিয়েটিভ জিনিস দরকার হয়, এখানে আবার এআই কিছু করতে পারতেছে না। কিন্তু এইটার কি সিওরিটি আছে যে আগামী 2 বছরের মধ্যে হাইলি ক্রিয়েটিভ জিনিস এআই করতে পারবে না? হ্যাঁ, এআই করতে পারবে। কিভাবে? যে ডিজাইনার কাছে জিনিসটা যাবে, ভিজুয়ালাইজেশন ওইভাবে চিন্তা করে প্রম্পট করতে হবে, কারণ এআই প্রম্পটের উপর নির্ভরশীল। সো এই এত কিছু চেঞ্জ করছে। আমি রিসেন্টলি একটা কিছু ফেস করতেছি, যদি আমি বলি এটা অনেকেই ফেস করে, যারা সাধারণ মানুষ আছে তারাও। সো আপনার কোয়েশ্চেনটা করবো এটা, লাইক আমি রিসেন্টলি একটা প্রবলেম ফেস করতেছি। যদি আমি মুখ দিয়ে বলি আমার হইতেছে কালকে ডেস্ক লাগবে অফিসে, আমি ফেসবুকে ঢুকলে হুট করে আমার ডেস্কের অ্যাড চলে আসতেছে। আপনার কি মনে হয় এখানে এই কাজ করতেছে? হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে কোনোদিন যদি কোনো ফ্রেন্ডের সাথে স্যাড স্টোরি শেয়ার করি, আমার উল্টা ভাই মানে স্যাড স্টোরি রিলেটেড আমার হচ্ছে পুরো রিলস ফিড ভরে দিতেছে। সো ইন্টারেস্টিং কি আপনার কি মনে হয় এখানে এটা তো ঘটনা আছে, এটা তো আজকে থেকে না। ইনস্টাগ্রাম অ্যালগরিদম বা তুমি আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি,
আমাদের প্রত্যেকটা ডেটাই তো চুরি করতেছে। এটা তো বাংলাদেশের যে কাপগার্ডের যে ফাউন্ডার, বাংলাদেশের নামটা ভুলে গেছি ভাই, হ্যাঁ। কাপগার্ডের, হ্যাঁ। উনি এইগুলো একদম ডিটেইল এসে বলছে যে ভাই আপনি জাকারবার্গ কেন তার ল্যাপটপে কস্টিং মেরে রাখে, ও তো ফেসবুকের ফাউন্ডার না, তাহলে কি পরিমাণ চুরি করতেছে। যে আমরা ওই যে উনি একটা কথা বলছিল যে ফেসবুক আমরা যে পাশে রাখি, সো আমরা জানিও না যে ফেসবুক এটা জানে যে আমরা কোন কাত হয়ে ঘুমাই, কি লেভেলের ডাটা চুরি করতেছে, আমরা কোন কাত হয়ে ঘুমাই এইটাও ওরা জানে, ডাটা চুরি করতেছে। এখন এই যে আরেকটা কথা, যে আমরা এসিও করার সময় অনেক বেশি ডাটা নেই, ডাটা পাই কই? এই গুগল থেকে, তারপর জায়গায় যেতে গুগল পাই কই? গুগল তো আমাদের থেকেই নেই, তাই না? হ্যাঁ। আমাদের যখন বলি যে এই আমার এই করে Human সব AI ডাটা দিয়ে data দিচ্ছি, convert করে। আমরা এলাও করে দিতে সব ডাটা দিয়ে দিচ্ছি। এখন চ্যাটমেট করতেছে, ওগুলো তো সব দেখতেছে, চ্যাট কার মাধ্যমে করতেছে। এখন প্রাইভেসি রাখতেছে, এটা হচ্ছে কোম্পানি নিজে, যে আমার প্রাইভেসি আমি দেখতেছি কিন্তু কাউরে শেয়ার করব না, ঠিক আছে? এইগুলা কিন্তু আমাদের যে আমরা কি চাই ওগুলা তো টেক্সটের মাধ্যমে দেখতেছে, ওকে। দেখে মানুষে বলতেছে যে ওইটা চাই, আপনার সামনে অ্যাড আনতেছে। এই রিসেন্টলি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন একটা ফিচার আসছে, হয়তো বা ওটা অনেক আগে আসছে, অনেকে আগে নোটিস করতে পারেন, নাও করতে পারেন। হোয়াটসঅ্যাপে হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট, নট বিজনেস অ্যাকাউন্ট, ওইখান থেকে যদি আমরা কাউরে কোনো মেসেজ দিই, তার আগে @ লেখার পরে দেখবেন মেটা এআই লেখা অপশন আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, যদি হ্যাঁ। কোশ্চেন করতে পারি মেটা এআই, ইনবক্সে ঢুকে গেছে, Inbox এ তারপর ঢুকে গেছে। ইনবক্সও সেভ না আমার জন্য। কোন জায়গায় আছে না? এই আমি ডিরেক্ট আমার ফ্রেন্ড, আমি হচ্ছে ফ্রেন্ডে দিছি ইয়ের একটা আসছে না নতুন, এই তোমার গুগলেরই, ওটার নাম কি যাচ্ছে, গুগল করতে পারে আর কি, এটা নেট লাগে না ইউজ করতে, গুগলের ইআই, এটা জেমিনাই না, হ্যাঁ। নেট লাগে না, এটা হচ্ছে গুগলের নামটা মনে আসতেছে না। এটা হচ্ছে তুমি মোবাইলে ইনস্টল করার পরে ও তোমার নেট কিচ্ছু লাগবে না, তোমার মোবাইলে যে ডাটা আছে, মোবাইলে ডাটা মানে কিছু লাগবে না, তোমার মোবাইলে যে ইনফরমেশন আছে ওগুলো নেই, তোমার ক্লাউডে রেখে দেবে। কথা বলবে, সবকিছু করতে পারবে। এন্থ্রোপিক নাকি এমনই একটা নাম বলে গেছেন। আমার তো মনে হয় আইফোনের সিরিও এরকম কাজ করে, নেট লাগে না, কোনো কমান্ড দিলে অটো কাজ করে। বাট Siri এটা তো- হচ্ছে Siri তো উপরে- হ্যাঁ, সিরি তো এখন এআই যে লেভেল আসছে, অ্যাপেলের এআই তো অ্যাপেল ইন্টেলিজেন্ট হলে এটা তো আমাদের যারা থাকি তারা এটা নলেজ আছে, বাট সাধারণ মানুষ তো যে সিরি, জেমিনাই, চ্যাট জিপিটি এইগুলো নিয়ে পড়েছে। আপনি কি মনে করেন এইগুলো এনাফ? সাথে না পাশাপাশি আমাদেরকে আরো কিছু শেখা উচিত না, এগুলো এনাফ? না, এআই 2 দিন পর নতুন এআই আসতেছে, কত কিছু আসতেছে। ওই দিন আমি একটা এআই দেখলাম যে হচ্ছে তোমার ফুল কোম্পানি করতে পারে, তুমি মেবি জানো এআই, ওকে, এআই এজেন্ট, Agent bill। জাস্ট তুমি বিল করে দিবে, সিও তোমার সিবিও সবকিছু থাকবে, CFO সিএফও সব থাকবে, এবং তুমি ওর কয়জন এমপ্লয়ি রাখবে সবকিছু নিবে, ওইভাবে কস্ট করবে, এবং যার যে দায়িত্ব ওইভাবে কাজ করে শেষ করবে। সো তোমার দেখো নতুন তো দৈনিক একটা করে আসতেছে না, হ্যাঁ হ্যাঁ এই ডিজাইন আসছে, ক্লডের নতুন আসতেছে, হিক্সিল নতুন জিনিস আনতেছে নিয়মিত। তো তুমি একটার মধ্যে কিভাবে থাকবে? আর কি এআই আমাদের কনজিউমার থেকে বেশি ফাস্ট আসতেছে, আমরা যতটুকু কনজিউম করতে পারি এর থেকেও বেশি ফাস্ট করতেছে। তো না হইলেও তো আমাদের 60 বা 70% অর্ডার ধরে রাখতে হবে। তবে এআই একটা জিনিস মজা কি, এআই সবকিছু ঘুরে ফিরে পাই সিমিলারই আর কি, টমটিং এগুলো প্রায় সিমিলারই থাকে, ডাটা কানেক্টেড এগুলো প্রায় সিমিলারই। সো একটা ভালো মতো শিখলে বা প্রম্পটিং কোনো 2-3টা ভালো মতো শিখলে বাকি সবগুলাতে সেম টাইপ করে কাজ, পরে ইউটিউব আর কি জাস্ট ইউটিউব দেখলে হয়ে যায়। আরেকটা বিষয় যেমন হচ্ছে, আপনার কি মনে হয় যদি আমরা এআই ইউজ না করি, আমরা ইভেন কম্পিউটার সেক্টরে আছি, তারা না শুধু সবাই রিপ্লেস হয়ে যাবে ভবিষ্যতে। না, এগ্রিকালচার কখনোই হবে না, এগ্রিকালচার হবে, তো এগ্রিকালচারেও কিন্তু এই ফেসেন্স, এই ঢুকুক কাজ সহজ করবে, ওকে মাঠে ফসল ফলাইতে পারবে। ওইটার জন্য তো আপনার অ্যাটলিস্ট তো নলেজ দরকার। আপনার তো এই কি করতে হবে, আপনি যদি নলেজ না থাকে, আপনার কাছে একজন সিএসসি নিয়ে যারা পড়াশোনা করে ও এসে বললো যে আপনার 5 লক্ষ টাকা লাগবে আপনার এই ইয়াটা বিল করতে, সিস্টেমটা, সো আপনি তো নলেজ নাই, আপনি 5 লাখ টাকা দিয়ে রাজি হয়ে গেলেন, বাট ওইটা অ্যাকচুয়ালি ও 1 লাখ টাকা দিয়ে আপনার অনেক জায়গা থেকে করতে পারতেন। সো এর জন্য কি আপনার এআই বেসিক নলেজ থাকা দরকার নাকি জাস্ট? না, আমার মনে হয় না যে এগ্রিকালচারে এআই এসে অনেক বেশি সুবিধা করতে পারবে। এআই এসে কি করবে, একটা রোবোটিক বানাবে, ওখানে এআই দিবে যে একা একা চাষ করবে, তাই তো? সো এটা যদি কোনো একটা কৃষক নামে ফলাই দেয়, তো কৃষকের লাভ, ওর মাসে গিয়ে ধান কাটতে হচ্ছে না, সার দিতে হচ্ছে না নিয়মিত, এটা প্যারা না। এই রোবোটিক সিস্টেম তো আগেও ছিল, জাস্ট এখানে হচ্ছে একটু চিন্তা থাকবে যে এই জায়গায় এতটুকু দিতে হবে, ওই জায়গায় এতটুকু চিন্তা হবে, ওর কতটুকু কি করা দরকার এতটুকু জানা, আচ্ছা এর থেকে বেশি কিছু না, তাই না? কিন্তু ফসল তো মাঠে, এখন বৃষ্টির ওখানেই দরকার। এগুলো ন্যাচারাল জিনিস, এই ন্যাচারাল জিনিস আসলে এআই তেমন কোনো ক্ষমতা নাই যে এআই কিছু করতে পারে। এআই হিউম্যান মাইন্ডে যা চলে ওগুলোর মধ্যে ইফেক্ট করতে পারে। তাহলে অনেকটা কোন লেভেল একটা কোশ্চেন করি, বেশিরভাগ আমার এই টাইপের কোশ্চেনগুলো ইনবক্সে আসে
কোশ্চেনটা থাকে এরকম, লাইক আমি ট্রেডিং করি, হুট করে হচ্ছে ট্রেডিং থেকে হচ্ছে ফিনান্সিং সেক্টরে ঢুকতে চাইতেছি, বাট ও কিন্তু টাকা দেখে ট্রেডিং এ ঢুকছে। ও যদি এখন ফিনান্সিং সেক্টর যায়, ও কিন্তু ওই টাকাটা পাইতেছে, সো ওর তখন মোটিভেশনটাই, ও তো ফিনান্সিং মানে পাইতেছে টাকা। সো আপনি কি মনে করেন, ট্রেডিং থেকে ডিরেক্ট ফিনান্সিং শিফট করা ও কি লাইফে ট্রেডিং সম্পর্কে আমার নিজের নলেজই কম, কারণ আমি লাইফ ওই জায়গায় যাইনি কোনো। আমারও নলেজ, আমার ইন্টারেস্ট নাই তো কেন জানি ওই জায়গায়, আমি ইন্টারেস্ট পাই না কেন জানি। অনেকেই করে দেখছি, অনেকেই টাকা আসে, বাট আমার কাছে মনে হয় যে ট্রেডিং আমি ইন্টারেস্ট ফিল করি না, এর জন্য আমি ওইটার মধ্যে ঘাটাঘাটি করি না, ওই বিষয়ে নলেজও আমার কম। ট্রেডিং থেকে ফ্রিল্যান্সিং আসতেছে আমার জানার মধ্যে খুব কম, হ্যাঁ। কারণ আমি যে প্রায় 200-250 উপরে স্টুডেন্ট পড়াইছি, একজনও পাই নাই যে ট্রেডিং করছে। হয়তো বা অন্য কিছু করছে, ও ডেভেলপ করছে, ওয়েব ডেভেলপার করছে, গ্রাফিক ডিজাইন ছিল, মোশন ডিজাইনার ছিল, এখন ভিডিও এডিটিং শেখা দরকার, গেমার ছিল, এমন ছিল, বাট এই টাইপের পাই নাই যারা হচ্ছে করে। এখন অনেকেই ভাবে কি ভিডিও এডিটিং মানে ওই যে আমরা ব্লগ টক দেখি না, ব্লগারদের ওগুলাই শুধু, কিন্তু ভিডিও কত ধরনের। এখন ভিডিওর তো অনেকগুলা ধরন আছে, ভিডিওর তো আছে, নিশ্চিত আছে অনেকগুলা। ডক্টর আছে, ফাইন্যান্স আছে, এই রিয়েল এস্টেট আছে, এরপর হচ্ছে সাস আছে, আর কি এক একটা নিশে এক একটা পুরো একটা বড় জায়গা জুড়ে অবস্থান করে, আর কি পুরো একটা বড় ইন্ডাস্ট্রি এক একটা। এখন অনেকে ভাবে ভিডিও এডিটিং মানে শুধু ব্লগ, এতটুক না। ভিডিও এডিটিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এবং প্রত্যেকটা নিশে আলাদা, এবং অনেক বড় বড় নিশ, আর কি বড় একটা ঝর্ণা ধরে। রিয়েল এস্টেট তো এখন বর্তমানে পুরো বুম, রিয়েল এস্টেট ভিডিওগুলো কিন্তু ওই লেভেলের প্রিমিয়াম। এখন তোমার ওগুলা থেকে তুমি প্রিমিয়ার করা সম্ভব নাকি? ওগুলা যারা প্রেফিক্স ছাড়া অপশন না, প্রিমিয়ার পদে করা যায়, জাস্ট কাটটা বেসিক সাবটাইটেল বসায় দেওয়া যাবে, কিন্তু তোমার এই যে ট্র্যাকিং মেকিং যেভাবে অ্যানিমেশন গুলো যায় আমরা যেগুলা করি আর কি, সো এগুলার ক্ষেত্রে এখন এগুলার ক্ষেত্রে আবার চার্জও তো অনেক বেশি হাই। ও চার্জ অনেক, এগুলা এক একটা কন্টেন্ট $100, $80 থেকে $100 মধ্যে, 10-15-20-30 হাজার টাকার মতো। সো এখন এই তোমার যেগুলা ইয়ের জন্য প্রিমিয়ার ফর ক্যাপকাট, ওগুলো সর্বোচ্চ $20-30 দিয়ে বসে রাখবে। আর আজকে হচ্ছে পডকাস্টটা বেশি বড় করবো না, যদি এরপরে যদি বাসায় যদি টাইম পাই তাহলে আমরা কিউএনএ সেকশন রাখবো, যেটা হচ্ছে আপনার যত কোশ্চেন আছে ওইটা সাথে করবো নেক্সট পডকাস্টে। আর ভাই এই তো, আর আপনি কোনো সাজেশন অ্যাড করতে আমার তো কোনো সাজেশন নাই, কারণ হচ্ছে অলরেডি টাকাটা কি করতেছি নিজে, টাকাটা টাইম ওয়েস্ট করে যাচ্ছে না। আমরা যেটা তো র্যান্ডম কোশ্চেন আছে সবগুলো অ্যানসার দিয়ে ট্রাই করবো। সাদিকুর ভাই তো আছে, কি বলেন? This in the podcast and thanks